আসসালামু আলাইকুম। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 সাবজেক্ট সায়েন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ শ্বসন এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় পাঠ 4 থেকে 6 শ্বসন পদ্ধতি, পাঠ 7 শ্বসনের সাধারণ রোগ আর অনুশীলনী। শ্বসন পদ্ধতি, দেখো এখানে শ্বসন পদ্ধতি সম্পর্কে কিছু বলা আছে। শ্বসন পদ্ধতি কি দেখো, ফুসফুস অমৃত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করায় শ্বাস ক্রিয়া নামে পরিচিত। এটি শ্বসনের একটি ধাপ। শ্বসন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, যথা বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। দেখো বহিঃশ্বসন কাকে বলে? বহিঃশ্বসন হচ্ছে যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এই পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন দুই পর্যায়ে সম্পূর্ণ হয়, শ্বাস প্রশ্বাস, শ্বাস বা শ্বাস গ্রহণ, নিঃশ্বাস। দেখো প্রশ্বাস কি? পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। আমরা আর নিঃশ্বাস কাকে বলে? দেখো এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়, ফলে বায়ুথলির ভিতরে বায়ু ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। অর্থাৎ আমরা নিঃশ্বাস যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি সেটা পরবর্তীতে আমরা যখন নাসারন্ধ্রের মাধ্যমে ছেড়ে দিই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস এটাই হচ্ছে নিঃশ্বাস। নাসারন্ধ্রের মাধ্যমে আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাইরে মুক্ত করি এটাই হচ্ছে নিঃশ্বাস। আর অন্তঃশ্বসন কাকে বলে? দেখো অন্তঃশ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটায় তাকে অন্তঃশ্বসন বলে। অর্থাৎ এই যে খাদ্য যে জারিত হয় এটা তাপশক্তি ও গতিশক্তিতে পরিণত হয়। এই অন্তঃশ্বসন আমাদের দেহের বিভিন্ন বিপাকীয় কাজে সহায়তা করে। পরবর্তীতে দেখো এখানে শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র দেওয়া আছে, যে নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগলবিল, তারপর হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল এবং অ্যালভিওলাস বা বায়ুথলি। এই যে দেখো অক্সিজেন, অর্থাৎ আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন এটা নাসারন্ধ্র হয়ে নাসাপথে দিয়ে তারপর নাসাগলবিলে যায়, সেখান থেকে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিল হয়ে সর্বশেষ সেটা অ্যালভিওলাস বা বায়ুথলিতে প্রবেশ করে এই অক্সিজেনটা। সেম একইভাবে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাই অক্সাইড বায়ুথলি বা অ্যালভিওলি থেকে ব্রঙ্কিউল থেকে ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া থেকে পরবর্তীতে দেখো এই যে দেখো নাসাগলবিল, নাসাপথ এবং নাসারন্ধ্র হয়ে আমরা সেটা বাইরে মুক্ত করি। এটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র। দেখো শ্বসনতন্ত্রের কিছু সাধারণ রোগ হয়ে থাকে, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যক্ষ্মা, এই ক্ষেত্রে যক্ষ্মা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এটা বিভিন্ন ধুলাবালি থেকে এই রোগটা হয়ে থাকে। তবে দেখো কারণ আছে, ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়। আর লক্ষণ কি? দেখো দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হতে থাকে, খুসখুসে কাশির সাথে রক্ত পড়তে পারে, বিকেলের দিকে অল্প জ্বর হয়, রাত্রে শরীরে ঘাম হয়, বুক পিঠ ব্যথা হয় এবং মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। এগুলো হচ্ছে লক্ষণ। দেখো তারপর আছে প্রতিকার। এই যক্ষ্মা রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি সেই সম্পর্কে এখানে বলা আছে। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? দেখো আমরা একটা জানি যে প্রতিকারের চেয়েও প্রতিরোধ উত্তম, সেজন্য আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা আগে থেকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে যক্ষ্মা প্রতিষেধক টিকা BCG এটা নিতে হবে এবং এটা শিশুকে জন্মের পরপরই দেওয়া হয়। যক্ষ্মা রোগীকে পৃথক রাখতে হবে, সবচেয়ে ভালো ব্যবস্থা হাসপাতালে পাঠানো, এতে সুচিকিৎসা নিশ্চিত হয়। রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার,
কারণ এতে অসংখ্য জীবাণু থাকে। হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষ্মা রোগের কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয়। এইভাবে আমরা যক্ষ্মা রোগটা প্রতিরোধ করতে পারি। দেখো তার পরবর্তীতে আছে নিউমোনিয়া। এই রোগটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। আর কি কারণ, লক্ষণগুলো দেখো, কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। প্রতিকার, এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেশি করে পানি ও তরল পান করতে হবে, অর্থাৎ স্যুপ বা শরবত জাতীয় খাবারগুলি খেতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিরোধ, শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই রোগটা বেশিরভাগ বাচ্চাদের হয়ে থাকে। এই জন্য এটা বাচ্চাদের জন্য খুবই মারাত্মক একটি রোগ। দেখো ব্রঙ্কাইটিস এটা ভাইরাসের দ্বারা হয়ে থাকে। আর এটার লক্ষণ হচ্ছে যে কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এই রোগ থেকে প্রতিরোধ করা যায় যেভাবে, সেটা হলো ধূমপান বন্ধ করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো শ্বসনতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। এটা কিভাবে হয়? দেখো, হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়, অর্থাৎ এটা কোনো জীবাণু দ্বারা সংগঠিত হয় না। এই রোগ কিভাবে হয় তা হলো, কারণ বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। ব্যতিক্রম হচ্ছে যে বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায়, অর্থাৎ বছরের কিছু বিশেষ ঋতুতে, বিশেষ করে শীতের সময় কিংবা বর্ষার সময় এই রোগটা একটু বেশি হয়ে থাকে। লক্ষণ, দেখো লক্ষণগুলো হচ্ছে কি, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, ফুসফুসের বায়ুথলিতে অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, কাশির সাথে সাদা কফ বের হয়, জ্বর থাকে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। আর এ থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায়? দেখো, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন পশমের কাপড়, ধোঁয়া ধুলাবালি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। এই শ্বসনতন্ত্রের যে রোগগুলি আছে এইগুলি তোমরা সবাই বেশি করে পড়ে নেবে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি আর কি কারণে হয়, অর্থাৎ এটা ভাইরাস না ব্যাকটেরিয়া না ছোঁয়াচে, এই এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর আমরা অনুশীলনী অংশে একটু চলে যাই। দেখো, আমি অনুশীলনীতে তোমাদের শূন্যস্থান পূরণ 1 থেকে 5, অর্থাৎ 5টা আছে, এটা শিখে নেবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে 1 থেকে 5টি, এটাও পড়ে নেবে। বহু নির্বাচনী প্রশ্ন আছে 1 থেকে 5টি, এটাও অবশ্যই শিখে নেবে। আর সৃজনশীল প্রশ্ন, দেখো সৃজনশীল প্রশ্ন 2টা আছে, আমি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করে দিচ্ছি। সৃজনশীল 1টা, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এটা শ্বসনতন্ত্রের একটা চিত্র। দেখো চিত্রটা দেখো, আর প্রশ্নগুলি হচ্ছে যে ফ্লুরা কি, এটা বইতে আছে, তোমরা একটু খুঁজে বের করে নিজেরা শিখে নেবে। নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো, এটাও আছে বইতে। তা আমি একটুখানি বলি যে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, কারণ এটা হাম ব্রঙ্কাইটিসের পর এই রোগটা, আর খুব ঠান্ডা থেকে এই রোগটা হয়ে থাকে। আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগটা খুবই মারাত্মক হয়ে থাকে। আর ঘ নাম্বার, দেখো চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এখানে এই যে চিত্রতে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রক্রিয়াটা। এইখানে এই প্রক্রিয়াটি তোমরা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ কিভাবে কি হচ্ছে সেটা তোমরা ব্যাখ্যা করবে। আর দেখো এখানে এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। দেখো এখানে এফ হচ্ছে ধুলাবালি, আর এটা হচ্ছে তোমাদের ফুসফুস, মানে শ্বসনতন্ত্রের একটা। এখানে এই ফুসফুসে প্রবেশ করলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এবং সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি তার উপায়গুলো এই প্রশ্নের উত্তরে তোমরা বিশ্লেষণ করবে। এটা তোমরা পড়ে শিখে নেবে। আর দেখো সৃজনশীল 2, এখানে দেখো চিত্রগুলো, দেখো এখানে একটা গাছ দেওয়া আছে চিত্র ওয়াই, এখানে একটা পাখি অর্থাৎ একটা প্রাণী দেওয়া, এটা হচ্ছে জেড, আর এখানে সূর্য দেওয়া, এটা হচ্ছে এক্স। তাহলে এখানে প্রশ্ন ক হচ্ছে যে শ্বসন কি, এটা আমরা আগেই পড়েছি, বইতে আছে, তোমরা এটা পড়ে নেবে। আর খ হচ্ছে পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করা, অর্থাৎ গাছের যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ বায়ু থেকে যে তাদের প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড
শ্বসন গ্রহণ করে, সেটা কিভাবে শ্বসনে সাহায্য করে সেটা বইতে আছে, অল্প একটু তোমরা ব্যাখ্যা করবা এই অল্প একটু অংশ। আর দেখো ওয়াই ও জেড এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো। এখানে ওয়াই হচ্ছে গাছ, জেড হচ্ছে প্রাণী এবং এক্স হচ্ছে সূর্য। তাহলে আমরা জানি যে উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ব্যবহার করে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো খুবই অপরিহার্য। এটা তোমরা ব্যাখ্যা করবে, এটা পড়ে নেবে। আর দেখো গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড কিভাবে একে অপরের উপর নির্ভরশীল যুক্তিসহ লেখো। এখানে তোমাদের বইতে দেখবে ই ও ওয়াই ও জেড এর জায়গায় ই ও এফ দেওয়া, এখানে মেবি আমার মনে হয় এটা ভুল, কারণ এখানে চিত্রতে ই বা এফ কিছুই দেওয়া নাই। এখানে প্রাণী অর্থাৎ প্রাণী ও উদ্ভিদের মধ্যে কিভাবে গ্যাসীয় বিনিময় হয়, অর্থাৎ প্রাণী উদ্ভিদ থেকে কি আমরা যে অক্সিজেন উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেই এটা কিভাবে বিনিময় হয় এই গ্যাসটা সেটা লিখতে হবে। এবং আমাদের আমরা অক্সিজেন নিই উদ্ভিদ থেকে এবং উদ্ভিদ অর্থাৎ প্রাণী থেকে তোমার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই যে গ্যাসের বিনিময়টা হয় সেটা এই প্রশ্নের আলোকে ব্যাখ্যা করবে, যুক্তিসহ লিখতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই এই পড়াগুলো পড়বে আর বহু নির্বাচনী প্রশ্ন আরও 10টি বহু নির্বাচনী প্রশ্ন বানাবে এবং বইতে যে 5টি বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলো অবশ্যই শিখবে আর এই প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।